আসসালামু আলাইকুম। আজ আপনারা শুনবেন প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রেমের উপন্যাস 'নবনী'। শুরু করছি আজ ৪র্থ পর্ব। অনেকক্ষণ ধরে দরজার কড়া নাড়ছে। আমাদের বাসায় কলিং বেল নেই। কেউ এলে কড়া নাড়ে। বিশ্রী খটাং খটাং শব্দ হয়। আমি বাথরুমে গায়ে পানি ঢালছি আর কড়া নাড়ার শব্দ শুনছি। কে এসেছে ভর দুপুরে? আমি কি করব? ভেজা গায়ে দরজা খুলব? কে হতে পারে? তাড়াতাড়ি গায়ে কোনোমতে একটা শাড়ি জড়িয়ে দরজা খুলে দেখি বড় মামা। বড় মামার পেছনে ছোট্ট টিনের ট্রাঙ্ক হাতে ৯-১০ বছরের একটা মেয়ে। আমি চেঁচিয়ে বললাম, "বড় মামা আপনি? কেমন আছিস মা?" "ভালো। সাথে এটা কে?" "তোর জন্য একটা কাজের মেয়ে নিয়ে এসেছি। তুই ইরার কাছে চিঠি লিখেছিস। চিঠি পড়ে বুঝলাম ঘরে কাজের লোক নেই। তাই নিয়ে এসেছি। এর নাম মদিনা। তুই কাপড় বদলে আয়। ভেজা গায়ে ঠান্ডা লাগবে। জামাই কোথায়?" "ও ঢাকার বাইরে আছে।" "তুই একা?" "জি।" "আচ্ছা, যা কাপড় বদলায়, পরে কথা বলব।" বড় মামা বেশিক্ষণ থাকলেন না। দুপুরে কিছু খেলেন না। রোজা রেখে এসেছেন। সন্ধ্যাবেলা ইফতারি করবেন। অফিসের কাজ নিয়ে এসেছেন। এখন কাজ সারতে যাবেন। রাতে আমার সঙ্গে দেখা করে ট্রেনে উঠবেন। চিঠি লিখার থাকলে লিখে রাখিস। হাতে হাতে নিয়ে যাব। জামাই কদিন ধরে বাইরে? ৪ দিন। আসবে কবে? ঠিক নেই মামা। সপ্তাহখানেক লাগবে বলেছিল। ছবির কি একটা কাজ করছে। একা ফেলে চলে গেল? এটা ঠিক হয় নাই। আমাকে খবর দিলে তোকে সে নিয়ে যেতাম। আমার অসুবিধা হচ্ছে না মামা। রাতে দারোয়ানের বউটা এসে বারান্দায় শুয়ে থাকে। মামা কৌতূহলী চোখে আমার সংসার দেখছেন। খাটের নিচটাও এক ফাঁকে দেখলেন। চেয়ারে বসেছিলেন। চেয়ার ছেড়ে খাটে বসলেন। খাটটা নড়ে উঠল। ব্যাপারটা বোধহয় পছন্দ হলো না। তিনি নিঃশ্বাস ফেললেন। এখানকার খবর-সবর সব ভালো তো? জি, ভালো। জামাইয়ের আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা হয়েছে? কয়েকজনের সঙ্গে দেখা হয়েছে। ও আমাকে নিয়ে গিয়েছিল। ওরা আসে না? জি না। তোর আগের ব্যাপার-ট্যাপার জামাই কিছু জানতে চায়নি তো? জি না। নিজ থেকে কিছু বলার দরকার নেই। বাবার শরীর কেমন আছে মামা? কিছুই বুঝতে পারছি না। কখনো বলে ভালো, কখনো মন্দ। ইরার কি খবর? ভালো। ওর বিয়ের সম্বন্ধ আসছে। জামাই মোংলা পোর্টের ইঞ্জিনিয়ার। দেখে গেছে। পছন্দ হয়েছে বলেই তো মনে হয়। দেখি, আল্লাহ আল্লাহ করছি। বিয়ে-শাদীর ব্যাপার কলমা না পড়ানো পর্যন্ত কিচ্ছু বলা যাবে না। তোর বাসাটা বড় থাকলে তোর এখানে এনে রাখতাম। বিয়ের কোনো আলাপ আলোচনা নেত্রকোনায় হওয়া উচিত না। ফট করে কেউ কান ভাঙানি দেবে। তোর বাসাও তো ছোট। জি। জামাই কি বলে? বড় বাসা নেবে না? এখানেই থাকবে? এই নিয়ে কথা হয়নি মামা। তুই কিছু বলতে যাবি না। চাপ দেয়া ঠিক না। শুরুতে একটু কষ্ট করাই ভালো। কষ্ট না করলে কেষ্ট মেলে না। সংসারে ভালোবাসা থাকলে আর কিচ্ছু লাগে না। চাঁদের আলো ঢোকে ভাঙা ঘরে। পাকা দালানের জানালা খুলে দিলেও আলো ঢোকে মামা। তার জন্য জানলা খুলতে হয় রে বড় খুকি। কয়জন আর জানালা খোলে? কেউ খোলে না। বড় মামা শুধু যে মদীনাকে নিয়ে এসেছেন তাই না। কয়েক ধরনের আচার এনেছেন। আমের আচার, তেঁতুলের আচার, চালতার আচার। ১ টিন মুড়ি এনেছেন। হরলিক্সের কৌটায় ১ কৌটা গাওয়া ঘি। একটা প্যাকেট খুলে দেখি ঘরে পরার ২ টো শাড়ি, একটা গামছা। বড় খুকি, জি মামা। জামাইয়ের জন্য স্যুটের কাপড় কিনে দেব বলে ঠিক করেছিলাম। ওকে সাথে নিয়ে কেনার ইচ্ছা ছিল। স্যুট কিনে দোকানে দিয়ে দর্জির খরচটাও দিয়ে দেয়া। নয়তো খাজনার থেকে বাজনা বড় হয়ে যায়। এখন কি করি বলো তো? স্যুটের কাপড় লাগবে না মামা। ও স্যুট পরে না। ছোট চাকরি করে। এই চাকরিতে স্যুট পরলে লোকে হাসবে। ওর ছোট চাকরির জন্য মন খারাপ করিস না মা। এমনি বললাম, আমার মন খারাপ না। আলহামদুলিল্লাহ। শুনে ভালো লাগলো। আচ্ছা পরের বার যখন আসবো তখন বানিয়ে দিয়ে যাব। মামা আপনার শরীর কেমন? আছে, ভালোই আছে। মাথা ব্যথাটা হয়। টিউমার হয়েছে কিনা কে জানে। আমাদের এখানে একজন ডাক্তার আছেন, ওদুদ সাহেব। বন্ধু মানুষ। তিনি বলেছিলেন টিউমার টেস্ট-ফেস্ট করাতে। কাগজে কি সব লিখেও দিয়েছেন। করাবেন না? করাবো। পরের বার করাবো। ও আচ্ছা ভুলে গেছি। ছোট খুকির চিঠিটা নে। জবাব লিখে রাখিস। বারবার বলে দিয়েছে জবাব নিয়ে যেতে। জবাব ছাড়া গেলে খুব রাগ করবে।
আর মদিনাকে কিছু খেতে দে। ওর বোধহয় খিদে পেয়েছে। এদের পেটের কিন্তু আন্দাজ নেই। যা দিবি তাই খেয়ে পেটের অসুখ বাঁধাবে। হিসাব করে দিস। আমি এখন উঠি রে মা। মদিনাকে খেতে দিয়ে আমি ইরার চিঠি নিয়ে বসলাম। ইরা লিখেছে, আপা, তোমার চিঠিতে এত দেরি হলো কেন? তোমার কি এত কাজ? তুমি বিশ্বাস করবে না। আমি নিজে প্রতিদিন একবার পোস্ট অফিসে গিয়ে জিজ্ঞেস করেছি, চিঠি এসেছে কিনা। এর মধ্যে এমন এক কাণ্ড হলো, বাবা গভীর রাতে চেঁচামেচি শুরু করলেন। নবনী এসেছে, নবনী এসেছে। সে কি হইচই! আমরা দরজা খুললাম, কেউ নাই। বাবা আসলে স্বপ্ন-টপ্ন দেখেই কাণ্ড করেছেন। বাবার শরীর আগের চেয়েও খারাপ হয়েছে। হলে কি হবে? চিকিৎসা করাবেন না। এখন কোনো ওষুধ খাচ্ছেন না। একজন জিন সাধকের খোঁজ পাওয়া গেছে। তার কাছ থেকে ওষুধ নিচ্ছেন। সেই ওষুধ নাকি জিনেরা এনে দিচ্ছে কাফনগর থেকে। গাছের কি সব শিকড়-বাকড়। মা সেসব হামানদিস্তায় পিষে পিষে দিচ্ছেন। আমি খানিকটা চেখে দেখেছি। বিশ্রী দুর্গন্ধ। খানিকটা মুখে দিলে মুখ আঠা আঠা হয়ে থাকে। ভালো কথা। মা স্বপ্নে দেখেছেন তোমার ছেলে হয়েছে। ছেলের নামও স্বপ্নে দেখেছেন। ছেলের নাম জুলহাস। আমি মাকে বললাম, ছেলে হওয়ার স্বপ্নে দেখেছো ভালো কথা। ছেলের নাম কিভাবে স্বপ্নে দেখলে? আর দেখলেই যখন একটু ভালো নাম দেখতে পারলে না? অন্তু ভাইয়ারও খবর আছে। সে ফুটবল খেলতে গিয়ে মাথায় চোট পেয়েছে। লোকজন বল খেলতে গিয়ে পায়ে চোট পায়। ভাইয়ার সবে উল্টো। সে চোট পেয়েছে মাথায়। তোমার ঘরটা এখন ভাইয়ার দখলে। এত সুন্দর ঘরটা সে কি করেছে তুমি না দেখলে বিশ্বাস করবে না। তার উপর একদিন ঘরে ঢুকে দেখি, না থাক, এখন বলব না। খুবই মজার ব্যাপার। মুখোমুখি বলতে হবে। আপা তুমি কবে আসবে? আমি দুলাভাইকে তার অফিসের ঠিকানায় খুব করুণ একটা চিঠি লিখেছি। এত করুণ যে চিঠি পড়ার পরপরই অন্তত কিছুদিনের জন্য দুলাভাই তোমাকে আমাদের এখানে রেখে যাবেন। আমার যে বিয়ের কথা হচ্ছে তা নিশ্চয়ই এর মধ্যে বড় মামা তোমাকে বলেছেন। ছেলে নিজেই আমাকে দেখতে এসেছে। গভীর মুখে জিজ্ঞেস করল, রবীন্দ্রনাথ কবে নোবেল পুরস্কার পান বলতে পারেন? আমার এমন রাগ লাগছিল যে ইচ্ছে করল বলি, রবীন্দ্রনাথকে? নাম শুনিনি তো। এরকম বলতে পারিনি। শুধু বলেছি, কবে নোবেল পুরস্কার পেয়েছেন জানি না। আপা, তুমি কি জানো? আমার মনে হয় এখন আমার একটা সাধারণ জ্ঞানের বই দরকার। নয়তো কখন কি প্রশ্ন করবে জবাব দিতে পারব না। বিয়ে আটকে যাবে। তবে জবাব দিতে না পারলেও ওই লোকটা আমাকে পছন্দ করেছে। সেটা আমি ওই লোকের ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকা দেখেই বুঝেছি। বড় কোনো সমস্যা না হলে এই শীতেই বিয়ে হয়ে যাবে। আপা, কিচ্ছু ভালো লাগছে না। তুমি আসো। মামা বিকেলে একটা ইলিশ মাছ হাতে নিয়ে এলেন। তার গায়ে জ্বর। বেশ জ্বর। ইফতার কিছু খেতে পারলেন না। আমি বললাম, চুপচাপ বিছানায় শুয়ে থাকুন। কাল যাবেন। মামা রাজি হলেন না। রাজি হবেন না জানতাম। তাকে ফেরানো মুশকিল। নিজে যা ভালো মনে করবেন তাই করবেন। অন্যের কথাই শুনবেন না। বড় খুকি, জি মামা, ছোট খুকির বিয়েটা মনে হয় হয়েই যাবে। ওরা অবশ্যই মুখে কিছু বলেনি। ছোট খুকিকে কি সব প্রশ্ন-টশ্ন করেছে, উত্তর দিতে পারে নাই। তারপরও মনে হয় পছন্দ হয়েছে। বিয়েটা হয়ে গেলে দায়িত্ব শেষ হয়। একটু দোয়া করিস মা। দোয়ায় কি কাজ হয় মামা? অবশ্যই হয়। হবে না কেন? আপনাকে লেবুর শরবত বানিয়ে দেব? দে, লেবুর শরবত বলকারক। ঘরে কি লেবু আছে? আছে। আমি লেবুর শরবত বানিয়ে এনে দেখি দরজায় হাতুড়ি পেটার শব্দ হচ্ছে। বড় মামা ঘরে ঢোকার মূল দরজায় হাতুড়ি দিয়ে কি যেন করছেন। আমি অবাক হয়ে বললাম, কি করছেন মামা? ছিটকেনি লাগাচ্ছি। ডবল প্রোটেকশন থাকা দরকার। আগের ছিটকেনিটা দুর্বল। আমি অবাক হয়ে দেখলাম মামা হাতুড়ি, ছিটকেনি সব কিনে এনেছেন। একটা স্ক্রুড্রাইভারও আছে। কি আশ্চর্য মানুষ! হাতুড়ি-টাতুড়ি সব কিনে এনেছেন। হুম, কাজ ফেলে রাখলে কাজ ফেলে রাখলে তো হয় না রে মা। যখনকার কাজ তখন করতে হয়। মামা ছিটকেনি ফিট করে খাটটা ঠিক করলেন। খাটের পায়ের নিচে কাগজ দিয়ে পাগুলো সমান করলেন। লেবুর শরবত খেলেন। মদিনাকে ১০টা টাকা দিয়ে নানান উপদেশ দিলেন। বিড়বিড় করে দোয়া পড়ে আমার মাথায় ফু দিয়ে বললেন, এবার তাহলে যেতে হয় রে খুকি। একটা চিঠি আন। জামাইকে ২ লাইনের চিঠি লিখে যাই। ২ লাইনের চিঠি লিখতে মামার অনেক সময় লাগলো। টপ টপ করে মাথা থেকে ঘাম ঝরছে। পানি চেয়ে পানি খেলেন। আপনার শরীর কি বেশি খারাপ লাগছে মামা? না, ঘাম হচ্ছে। জ্বর ছেড়ে দিচ্ছে মনে হয়। চিঠি শেষ করে মামা উঠে দাঁড়ালেন। দোয়া পড়ে ফু দেওয়ার পর্ব আবার হলো। আমি বললাম, মামা, আমার ধারণা আপনার শরীর বেশি খারাপ।
আপনি রাতটা থেকে যান। না রে বেটি, না। জামাই এলেই চিঠিটা দিবি। আমি কি পড়তে পারবো মামা? অবশ্যই পারবি। না পারার কি আছে? ঘর থেকে বের হবার ঠিক আগে মামা বাথরুমে ঢুকে বমি করলেন। আমি মাথা মুছে দিলাম। মামা বললেন, বমি হয়ে যাওয়ায় ভালোই হয়েছে। শরীরটা ফ্রেশ লাগছে। তুই আমাকে নিয়ে শুধু চিন্তা করিস না। কি হয় একটা রাত থেকে গেলে? খালি বাসা ফেলে এসেছি। না গেলে হবে না। খালি বাসা কেন? মামি কোথায়? আর বলিস না। খামোখা ঝগড়া করে বাপের বাড়ি চলে গেছে। কয়েকবার আনতে গেছি, আসে না। ঝগড়া করে জীবনটা শেষ করলো। বড়ই আফসোস। ঝগড়া দিয়ে জীবন শুরু করলে ঝগড়া দিয়ে শেষ করতে হয়। এটাই নিয়তি। মামা সিঁড়ি দিয়ে নামছেন। আমি তাকিয়ে আছি। আমার খুব খারাপ লাগছে। বিচিত্র একটা মানুষ। সবার সমস্যাই তার সমস্যা। কিন্তু কেউ জানতে চান না এই মানুষটার নিজস্ব কোনো সমস্যা আছে নাকি? এই মানুষটার নিজস্ব কোনো সমস্যা কি আছে? নোমানের কাছে লেখা চিঠিটা পড়লাম। মামা লিখেছেন, বাবা নোমান, দোয়াপর সমাচার এই যে ঢাকায় কার্যোপলক্ষে আসিয়াছিলাম। তোমার সহিত সাক্ষাৎ হয় নাই। বড় খুকির নিকট সমস্ত বিস্তারিত জানিয়া সুখী হইয়াছি। এখনে আমার একটি আবদার। বড় খুকিকে নিয়া ১-২ দিনের জন্য হইলেও নেত্রকোনা যাইবা। বড় খুকির মাতা তাহার কন্যার জন্য বড়ই ব্যস্ত হইয়াছে। তাহা ছাড়া ছোট খুকিরও বিবাহের কথাবার্তা হইতেছে। এমত অবস্থায় ২ বোন কিছুদিন একত্র থাকিলে বড় ভালো হয়। বিবাহ সম্পন্ন হইলে কে কোথায় যাইবে কেহই বলিতে পারে না। হয়তো দীর্ঘদিন আর এই ২ বোনের সাক্ষাৎ হইবে না। কাজেই বাবা এই বৃদ্ধের প্রস্তাব একটু বিবেচনা করিবে। আমি দেখলাম বড় মামা চিঠিতে নাম সই করতে ভুলে গেছেন। তার শরীর তাহলে সত্যি খারাপ করেছে। এত বড় ভুল মামা কখনোই করবেন না। পরিষ্কার করে নাম লিখবেন, তারিখ দেবেন, ঠিকানা দেবেন। নাম, তারিখ এবং ঠিকানা ছাড়া চিঠি আমিও লিখেছি। ২ টো চিঠি। দুটোই স্যারকে লেখা। প্রথমটা যখন লিখি তখন থরথর করে আমার হাত পা কাঁপছে। কি লিখেছি নিজেই জানি না। কাউকে চিঠি লিখতে হলে গুছিয়ে লিখতে হয়, সুন্দর করে লিখতে হয়, এসব কিছু আমার মাথায় নেই। তাকে চিঠি লিখেছি, এই আনন্দেই আমার তখন শরীর কাঁপছে। প্রথম চিঠিতে তাকে কি লিখেছিলাম আমার কিছুই মনে নেই। আমার স্মৃতিশক্তি ভালো, সবকিছুই আমার মনে থাকে। কিন্তু ওই চিঠিটির কথা কিচ্ছু মনে নেই। শুধু মনে আছে রোল টানা কাগজে চিঠিটা লেখা। যে বল পয়েন্টে লিখেছিলাম সেই বল পয়েন্টটা ঠিকমতো কালি ছাড়ছিল না। অনেকগুলো অক্ষর ছিল অস্পষ্ট। চিঠি শেষ করে আমি দুহাতে মুখ ঢেকে অনেকক্ষণ কাঁদলাম। আমি পোস্ট অফিস থেকে নিজেই খাম কিনলাম। খাম কেনার সময় মনে হলো যিনি খাম দিচ্ছেন তিনি সব বুঝে ফেলেছেন। তিনি জেনে গেছেন এই চিঠি আমি কাকে দিচ্ছি, কি আছে চিঠিতে। ইকোনমিক্সের একটা বইয়ের ভেতরে খামটা লুকিয়ে আমি যাচ্ছি চিঠি পোস্ট করতে। পথে বাবার সঙ্গে দেখা হলো। বাবা বললেন, কই যাচ্ছিস রে মা? আমার শরীর কেঁপে উঠল। আমার মনে হলো বাবা বুঝে ফেলেছেন আমি কোথায় যাচ্ছি। তিনি জানেন আমার এই বইটা ঠিক মাঝামাঝি জায়গায় একটা খাম আছে। কিরে, কথা বলছিস না কেন? কি হয়েছে তোর? বন্ধুর বাসায় যাচ্ছি। এখন কলেজ আছে না? কলেজ বাদ দে, বন্ধুর বাসায় কি? ওখান থেকে কলেজে যাব। আচ্ছা যা। তোর কি শরীর খারাপ? না বাবা, শরীর ভালো। আচ্ছা, আচ্ছা। চিঠি পোস্ট করে আমি কলেজে গেলাম। 3rd পিরিয়ডে স্যারের ক্লাস। আমি মাথা নিচু করে বসে আছি। স্যার ক্লাসে ঢুকলেন, সব মেয়েরা উঠে দাঁড়ালো। আমি দাঁড়াতে পারলাম না। মনে হচ্ছে আমার হাত পা পাথরের মতো শক্ত হয়ে গেছে। স্যার রোল কল করছেন। মেয়েরা নানান রকম ফাজলামি করছে। ইয়েস স্যার না বলে সবাই বলছে হাজির হুজুর। আরেকজন আবার বলল, বান্দা হাজির হুজুর। হাসির হল্লা শুরু হলো। স্যার রোল কল বন্ধ করে খানিকক্ষণ তাকিয়ে রইলেন। মনে হলো কিছু বলবেন। বললেন না। রোল কল করে যেতে লাগলেন। আমার রোল 53। যখন তিনি ডাকলেন রোল 53, আমি বসে রইলাম। কোনো শব্দ করলাম না। স্যার আবার ডাকলেন, রোল 53। আমি চুপ করে রইলাম। স্যার কৌতূহলী হয়ে আমার দিকে তাকালেন। আমি মাথা নিচু করে আছি। আমার ধারণা হয়েছে স্যার আমার চোখের দিকে তাকালেই সব জেনে যাবেন। তখন আমি কি করব? এ লজ্জা আমি কোথায় রাখব? স্যার সেদিন পড়ালেন সম্রাট বাবরের সিংহাসন আরোহণ পর্ব। ক্লাসের হইচই একসময় থেমে গেল। তিনি ভারী এবং খানিকটা কাপা গলায় গল্প বলার ভঙ্গিতে কথা বলছেন। কথা বলার সঙ্গে হাত নাড়ছেন। বাবরের মার নাম হযরত খানম। দেখেছ কি অদ্ভুত নাম? এই নাম মনে রাখা সহজ না?
খুব সহজ। আবার শোনো, বাবরের মা হযরত খানম ৯১০ হিজরির কথা। রবিউস সানি। রবিউস সানি কি আগে একবার বলেছি, আর বলব না। এই সময় কি হলো? হযরত খানম জ্বরে পড়লেন। মাত্র ৬ দিনের জ্বরে তিনি মারা গেলেন। বাবরের বয়স কত তখন? কে বলতে পারে কত? নবনী তুমি বলতে পারো? আমার শরীর কেঁপে উঠল। স্যার কি সুন্দর করে ডাকলেন, নবনী। আর কেউ কি কোনোদিন এত সুন্দর করে আমার নাম ডাকবে? নবনী, তুমি জানো তখন বাবরের বয়স কত? আমি চুপ করে আছি। আমার পেছন থেকে বেনু উঠে দাঁড়িয়ে বলল, স্যার নবনী জানে কিন্তু বলবে না। ক্লাসের সবাই হাসছে। স্যার সবার হাসি অগ্রাহ্য করে পড়াতে শুরু করলেন। হযরত খানমের মৃত্যুর ৪ দিনের দিন আরেকটি ঘটনা ঘটল। ঘটনা সামান্য হলেও মুঘল সাম্রাজ্যে তার ফল ছিল সুদূরপ্রসারী। আজ সেই সামান্য ঘটনা এবং তার পরবর্তী ঘটনাপ্রবাহ তোমাদের বলবো। ইতিহাস থেকে আমাদের অনেক কিছু শিখতে হবে। আপাতত তুচ্ছ ব্যাপার যে একসময় সাম্রাজ্য পরিবর্তনের মতো বড় ব্যাপার রূপান্তরিত হতে পারে। এই শিক্ষা বারবার আমাদের দেয়। প্রথম চিঠিটি পাঠাবার ১ সপ্তাহ পর আমি দ্বিতীয় চিঠিটি পাঠালাম। কোনো চিঠিতে নাম ঠিকানা লেখা ছিল না। তবু স্যার ব্যাপারটা বুঝে ফেললেন। একদিন কলেজে রওনা হচ্ছি, উনার সঙ্গে দেখা। উনি বললেন, নবনী শোনো, তোমার তো পরীক্ষা এসে গেল। এখন মন দিয়ে পড়াশোনা করা উচিত না? জি। তোমার হাতের লেখা সুন্দর। তবে হাতের লেখা সুন্দর হলেই তো হয় না। বানানের দিকেও লক্ষ্য রাখতে হবে। মুহূর্ত বানান যে মুহূর্ত বানানে হয়ের উপর আছে দীর্ঘ উকার। আমি স্যারের দিকে তাকিয়ে কঠিন গলায় বললাম, আমাকে এসব কেন বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। আমি সেদিন কলেজে গেলাম না। বাড়িতে ফিরে এসে দরজা বন্ধ করে সারাদিন কাঁদলাম। সন্ধ্যাবেলা ছাদে উঠে মনে হলো ছাদ থেকে যদি নিচে লাফিয়ে পড়তে পারতাম কি সুন্দর হতো। কেন মানুষ শুধু শুধু পৃথিবীতে বেঁচে থাকে? ৭ দিনের জায়গায় ১০ দিন পার করে নোমান ফিরল। রোদে পুড়ে চেহারাটা এমন হয়েছে যে তাকানো পর্যন্ত যায় না। এর সঙ্গে আছে কাশি। খুক খুক, খুক খুক কাশি লেগেই আছে। ঘরে ঢোকার পর থেকেই কাশছে। খুব পরিশ্রম হচ্ছে নবনী। ছবি তৈরি করা যে কি কঠিন কাজ তুমি ধারণাই করতে পারবে না। একটা সাধারণ ২ মিনিটের দৃশ্য ধারণ করতে লাগলো সারাদিন। দৃশ্যটা কি জানো? দৃশ্যটা হলো নায়িকা পুকুর ঘাটে গোসল করতে গিয়েছে। একটা সবুজ কচু পাতায় তার গায়ে মাখানো সাবানটা রাখা। হঠাৎ বাতাস লেগে সাবানটা পানিতে পড়ে গেল। নায়িকা পানিতে ডুব দিয়ে সাবান খুঁজছে। অহনা তোমাদের নায়িকা? হুম। আমাদের ছবিতে ওর নাম হলো জায়েদা। গ্রামের মেয়ে হিসাবে তাকে যে কি মানিয়েছে তুমি কল্পনাও করতে পারবে না। স্টিল ছবি নেয়া আছে। তোমাকে দেখাবো। এখন ভালো করে চা করো দেখি। চা খাবো। আউটডোরে থেকে থেকে চায়ের অভ্যাস হয়ে গেছে। আমি চা বানিয়ে এনে দেখি খাটে পা ঝুলিয়ে সে ভোঁস করে সিগারেট টানছে। তার শুধু যে চায়ের অভ্যাস হয়েছে তা না, সিগারেটেরও অভ্যাসও হয়েছে। নবনী, হুম, গোসলের পানি দাও। গোসল করে বেরুবো। অহনার খোঁজে যেতে হবে। ও রাগারাগি করে কাউকে কিছু না বলে চলে এসেছে। আমরা তো কিছুই জানি না। সন্ধ্যাবেলা শুটিং। জায়েদা হাতে এক মুঠি পাটখড়ি নিয়ে যাচ্ছে। পাটখড়ির মাথায় আগুন। সেই আগুনের আভায় পথ চলছে। দারুণ দৃশ্য। লাইট ফাইট করতে রাত ১০টার মতো বেজে গেল। শফিক আমাকে বলল, যা অহনাকে নিয়ে আয়। আমি আনতে গিয়ে শুনি সে সন্ধ্যাবেলায় ব্যাগ গুছিয়ে স্টেশনের দিকে গেছে। বোঝো অবস্থা। তোমাদের শুটিং হলো না? কিভাবে হবে? রাতে যে ফিরে আসবে সেই উপায়ও নেই। ট্রেন হলো পরদিন ভোর ৭টায়। নোমান প্রায় ১ ঘন্টা লাগিয়ে গোসল করল। মাথায় পানি ঢালে আর কাশে। কি বিশ্রী কাশি। এর মধ্যে এত ঠান্ডা লাগানো কি উচিত হচ্ছে? বাথরুম থেকে বের হয়ে সে কেমন জুবুথুবু হয়ে বসে আছে। মনে হচ্ছে কিছুতেই উৎসাহ নেই। বাসায় যে নতুন একটা কাজের মেয়ে আছে সেদিকে তার চোখ পড়ল না। তার পোষা ময়নাটা সম্পর্কেও সে তেমন উৎসাহ দেখালো না। একবার শুধু বলল, ময়নাটাকে ঠিকমতো খাওয়া-দাওয়া দেওয়া হয়েছে নবনী? ব্যাস এ পর্যন্তই। নোমান বলল, আরেক কাপ চা দাও নবনী। গোসল করে শরীরটা ফ্রেশ হয়ে গেছে। তোমার একা অসুবিধা হয়নি তো? না। শফিক একবার বলছিল, তুই তোর বউকে নিয়ে আয়। সে একা আছে। নিয়ে গেলেই পারতে। অহনা রাজি হলো না। রাজি হলেন না কেন? অহনাকে বোঝা মুশকিল। ও কখন কি করে খুব স্ট্রেঞ্জ মেয়ে। ইংরেজি সাহিত্যে এমএ।
অনার্স, এমএ দুটোতেই ফার্স্ট ক্লাস। ইউনিভার্সিটিতে চাকরি পেয়েছিল। বলল চাকরি করবে না, ঘর সংসার করবে। বছর, বছর বাচ্চা দিয়ে ঘর ভর্তি করে ফেলবে। হা, হা, হা! এই যুগের কোনো মেয়ের মুখে এ জাতীয় কথা শুনেছ? না, ওর আরো অদ্ভুত ব্যাপার আছে। একসময় বলব। কই চা দিলে না? আমি চা এনে দিলাম। নোমান চা শেষ করেই বের হয়ে গেল। তার চোখ টকটকে লাল। কে জানে হয়তো জ্বর এসেছে। মদিনা বলল, আম্মা লোকটা কে? আমি বললাম, কেউ না। ইচ্ছে করে বলা না, মুখ ফুসকে বলে ফেলা। নোমান জ্বর গায়ে নিয়ে রাত ৯টায় ফিরল। চোখ লাল, জ্বরের ঘোরে শরীর কেঁপে উঠছে। আমি বললাম, অহনাকে পাওয়া গেল? দেখা হয়নি, তবে খোঁজ পাওয়া গেছে। চলে গেছে রাজশাহী। তোমাকে বলেছি না, অদ্ভুত মেয়ে। এসো শুয়ে থাকো। তোমার জ্বর বাড়ছে। ঘরে কি থার্মোমিটার আছে? আছে, তবে কাজ হয় না। কাজ হবে না কেন? থার্মোমিটারের মাথাটা ভাঙা। আমি অবাক হয়ে বললাম, মাথা ভাঙা থার্মোমিটার রেখে দিয়েছো কেন? ফেলতে মায়া লাগে। রাতে সে কিছু খেলো না। মাঝরাতের দিকে তার খুব জ্বর বাড়ল। আমি তার মাথায় জলপট্টি দিচ্ছি। সে বিড়বিড় করে নানান কথা বলছে। জ্বরের ঘোরে বলছে বলেই আমার ধারণা। কোটিপতি হওয়া কঠিন কিছু না। ইচ্ছে করলেই হওয়া যায়। দরকারটা কি বলো? কোনো দরকার নাই। অহনার কথাই ধরো। অহনা কিন্তু কোটিপতি। গরিব ঘরের মেয়ে ছিল। কি যে ভয়ঙ্কর গরিব চিন্তাই করতে পারবে না। অথচ এমন ভালো ছাত্রী, পড়াশোনার এত আগ্রহ। ইউনিভার্সিটিতে যখন পড়তো তখন হলের সিট রেন্ট দেওয়ার পয়সা নেই। শফিক আমার হাত দিয়ে টাকা পাঠাতো। শফিক একটা কথা বলে, নো ফ্রি লাঞ্চ। এই পৃথিবীতে সবকিছুই নগদ অর্থে কিনতে হবে। হো হো হো! বুঝতে পারছো কিছু? বুঝতে পারছি না, বুঝতে চাচ্ছিও না। এখন চাকা ঘুরে গেছে। মেয়েটা কিনে নিয়েছে শফিককে। ঢাকা শহরে যত প্রপার্টি শফিকের আছে সব কিন্তু ওই মেয়ের নামে। এখন একবার যদি এই মেয়ে শফিককে ছেড়ে যায়, শফিক পথে বসবে। আজিমপুর কবরস্থানে বসে ভিক্ষা করতে হবে। সুর করে গান গাইতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদ। প্লিজ চুপ করে থাকো। ঘুমানোর চেষ্টা করো। আহা কথা বলতে ভালো লাগছে তো। শোনো না কি বলি, দারুণ ইন্টারেস্টিং। আমি করতাম কি, মাসের ২-৩ তারিখে টাকা নিয়ে ওর সঙ্গে দেখা করতে যেতাম। হল গেট থেকে স্লিপ পাঠাতাম। জাহেদা খাতুন, সেকেন্ড ইয়ার অনার্স। রুম নম্বর। উনার নাম তো অহনা। অহনা পরে হয়েছে। তখন তার নাম ছিল জাহেদা খাতুন। বিয়ের পরে হলো অহনা। বুঝলেন অবনী? খামে টাকা ভর্তি করে নিয়ে যেতাম। সব নতুন চকচকে নোট। জাহেদা টাকাগুলো হাতে নিত। আমি সঙ্গে করে মানি অর্ডার ফর্ম নিয়ে যেতাম। এখানে বসে সে মানি অর্ডার ফর্ম পূরণ করত। দেশে টাকা পাঠাতো। মানি অর্ডার ফর্মে লিখত, মা, তোমাকে কিছু টাকা পাঠালাম। এখানে দুটো মেয়েকে প্রাইভেট পড়িয়ে যা টাকা পাই তাতে আমার চলে গিয়েও কিছু থাকে। পানি খাবো নবনী, পানি দাও। আমি পানি এনে দিলাম। দু চুমুক খেয়েই রেখে দিয়ে ক্লান্ত গলায় বলল, একটা ফ্রিজ কেনা দরকার। জ্বর হলে ঠান্ডা পানি খেতে ইচ্ছা করে। একটা ফ্রিজ কিনতে হবে। ফ্রিজ কেনার টাকা আছে। কালই একটা ফ্রিজ কিনে ফেলবো। কি বলো? আচ্ছা। একটা ক্যাসেট প্লেয়ার। তুমি একা একা থাকো। গান শোনার একটা কিছু থাকলে সময় কাটবে। আচ্ছা কেনা হবে। ড্রেসিং টেবিলটা এখনো দিয়ে যায়নি? না। কিরকম হারামজাদা চিন্তা করে দেখো তো। ইচ্ছে করছে পিটিয়ে লাশ বানিয়ে ফেলি। জ্বর কমলে কাল সকালে একবার যাব। এমন টিপন দিব। অবশ্য অহনাকে আনার জন্য কাল রাজশাহীও যেতে হতে পারে। আমি হলাম তার চরণদার। বুঝতে পারছো? পারছি। সপ্তাহের ছুটি যখন হতো তখন অহনাকে আমি শফিকের কাছে পৌঁছে দিতাম। যেতাম রিক্সা করে। ওর আবার সেই সময় পেট্রোলের গন্ধ সহ্য হতো না। প্রথম রিক্সা করে যাবার সময় খুব কাঁদতো। এই মেয়ে যে কি পরিমাণ কাঁদতে পারে তুমি বিশ্বাসও করবে না। আচ্ছা নবনী, তুমি কিরকম কাঁদতে পারো? আমি জবাব দিলাম না। জ্বরের ঘোরে ও ঝিমিয়ে পড়ল। আমি পাশেই জেগে বসে আছি। একটু দূরে হাত পা ছড়িয়ে ঘুমোচ্ছে মদিনা। মেয়েটা খুবই শান্ত। দোষের মধ্যে একটাই, হঠাৎ দেখা যায় কাজকর্ম বন্ধ রেখে কাঁদতে বসে। আমি যখন জিজ্ঞেস করি, কাঁদছিস কেন রে? সে দুহাতে চোখ মুছে কান্না বন্ধ করে ফিক করে হেসে ফেলে বলে, এমনেই কান্দি, অভ্যাস। ও আমাকে জিজ্ঞেস করেছে আমি কাঁদি কিনা। না, আমি কাঁদি না। অতি বড় দুঃসময়েও না। কি হবে কেঁদে?
প্রবল জ্বরের ঘোরে আচ্ছন্ন হয়ে সে পড়ে আছে। আমি চুপচাপ বসে আছি তার মাথার কাছে। মানুষ কি আশ্চর্য প্রাণী! আজ আমি যার মাথার পাশে বসে আছি, তার বদলে অন্য একজনের মাথার পাশেও বসে থাকতে পারতাম। পারতাম না? বিয়ে নামের একটা ব্যাপার দুজন অচেনাকে একসঙ্গে করে দিয়েছে। আমি তো স্যারের মাথার পাশেও বসে থাকতে পারতাম। স্যারের কথা এই মুহূর্তে ভাবাটা কি ঠিক হচ্ছে? মুহূর্ত বানান কি যেন? হয়ের উপর দূর্ঘুকার। শুনুন স্যার, এই বানান আমি আর কোনোদিন ভুল করিনি। করবও না। করবও না শব্দটা মনে হলেই আপনাকে মনে পড়ে। একজন মানুষ কি তার প্রতিটি মুহূর্ত আলাদা করতে পারে? আমি পারি না। স্যারের সঙ্গের মুহূর্তগুলো আমি পারি না। যদিও তার সঙ্গে আমার তখন দেখাই হয় না। চাটাইয়ের যে ঢাকনি তিনি দিয়েছেন তা তিনি সরাননি। একদিন দেখি উত্তরের দরজাটাও তিনি তার দিক থেকে বন্ধ করে দিয়েছেন। তখন তার ঘরে যেতে হলে বাইরে দিয়ে যেতে হবে। আমি নিজেকে সংযত করার চেষ্টা করছি। ইন্টারমিডিয়েট পরীক্ষা এসে গেছে। দরজা বন্ধ করে রাত-দিন পড়ার ভান করি। বইয়ে একেবারে মন বসে না। চিঠি লেখার একটা খাতা করেছি। রোজ একটা করে চিঠি লিখি। মজার, মজার সব চিঠি। কোনোটাতে হাসির কথা থাকে, কোনোটাতে রাগের কথা। কোনো, কোনো চিঠি কোনো, কোনো চিঠি লিখে নিজেই ফুঁপিয়ে, ফুঁপিয়ে কাঁদি। ঠিক করে রেখেছি ১ বছরে ৩৬৫ টা চিঠি লিখব। চিঠি লেখা শেষ হলে একদিন খাতা নিয়ে স্যারের কাছে যাব। তাকে বলব, "স্যার দেখুন তো এখানে কি, কি বানান ভুল আছে?" অতিথপুরে আমার ছোট খালার ননদের বিয়ে। খালা খবর পাঠিয়েছেন আমি যেন অবশ্যই যাই। মেয়েকে সাজিয়ে দিতে হবে। মা বললেন, "নবনী যাবি?" আমি বললাম, "পাগল হয়েছ? আমার পরীক্ষা না? ইরাকে পাঠিয়ে দাও। ইরা যাক।" "যা না মা, এত করে লিখেছে। তোকে তোর খালা কত পছন্দ করে। না গেলে মনে কষ্ট পাবে।" আমার যেতে ইচ্ছে করছে। কিন্তু যাব কি করে? যদি যাই তাহলে কি আর রোজ একটা করে চিঠি লিখতে পারবো? তাছাড়া স্যারকে ফেলে রেখে আমার যেতে ইচ্ছে করছে না। তার সঙ্গে আমার কথা হয় না। রোজ দেখাও হয় না। তবুও তো আমরা পাশাপাশি আছি। উত্তরের দরজার পাশে দাঁড়ালে তার হাঁটার শব্দ কানে আসে। এইটাই বা কম কি? ঠিক হলো ইরা যাবে। বাবা তাকে পৌঁছে দিয়ে আসবেন। যেদিন যাবার কথা সেদিন দেখি বাবা যাচ্ছেন না। ঠিক হয়েছে ইরাকে পৌঁছে দেবেন আমাদের স্যার। আমার বুক ধক করে উঠল। আমি মাকে গিয়ে বললাম, "মা শোনো, ইরা থাক। আমি যাব। আমি না গেলে ছোট খালা কষ্ট পাবেন।" মা বললেন, "ইরা সব কাপড় গুছিয়ে রেখেছে। এখন তুই যাবি কি?" আমি বললাম, "কাপড় গোছাতে ১ মিনিট লাগবে।" "না, না, তুই থাক। পড়াশোনা করছিস কর।" ইরা স্যারের সঙ্গে চলে গেল। আমার মনে হলো আমি যদি একটা ধারালো ছুরি দিয়ে ইরাকে ফেলা, ফেলা করে ফেলতে পারতাম। আমার জীবনের সবচেয়ে কষ্টের মুহূর্ত কি কেউ যদি জানতে চায় তাহলে আমি বলব, স্যারের সঙ্গে ইরার অতীতপুরে যাওয়ার সময়টা। তখন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। বাবা একটা রিক্সা ডেকে এনেছেন। ইরা রিক্সায় উঠে বসেছে। স্যার বললেন, "আমি আরেকটা রিক্সা নিয়ে আসি।" বাবা ধমকের স্বরে বললেন, "আরেকটা রিক্সা লাগবে কেন? তুমি এইটাতেই উঠো তো মাস্টার। তোমাদের বড় বাড়াবাড়ি।" তারা দুজন একটা রিক্সায় চলে যাচ্ছে। আমি পাথরের মতো মুখ করে তাকিয়ে আছি। ইরার ফিরে এসে কত গল্প। "আপা জানো তোমার স্যার কিন্তু দারুণ রসিক লোক। এমনিতে বোঝা যায় না। কিন্তু এমন সব রসিকতা করেন যে হাসতে, হাসতে গড়াগড়ি খেতে হয়। একদিন কি হয়েছে শোনো। ছোট খালাকে স্যার খেতে দিয়েছেন। পাঙ্গাস মাছের বড় একটা পেটি দেয়া হলো। তখন স্যার" আমি বললাম, "চুপ কর তো ইরা। কানের কাছে ভ্যান, ভ্যান করিস না। পড়ার চেষ্টা করছি দেখছিস না?" একদিন খুব কষ্ট লাগলো। বড় মামা একটা টাঙ্গাইলের শাড়ি পাঠিয়েছেন। সবুজের ওপর কালো ডোরা। শাড়ি পরার পর মা বললেন, "ওয়াল্লাহ! তোকে তো পরীর মতো সুন্দর লাগছে রে। ইরাকে নিয়ে যা তো। স্টুডিও থেকে একটা ছবি তুলে আয়। বিয়ের কথাবার্তায় কাজে লাগবে।" আমি ছবি তুলতে গেলাম না। তবে আমাদের বাড়ির সামনের বাগানে হাঁটতে গেলাম। বাগান থেকে স্যারের ঘরের ভেতরটা দেখা যায়। আমার মন বলছিল ভেতর থেকে স্যার আমাকে দেখতে পাবেন এবং অবশ্যই বাইরে বের হয়ে আসবেন। সেরকম কিছুই হলো না। আমি দেখলাম গভীর মনোযোগে তিনি কি যেন পড়ছেন। জানালার সামনে দিয়ে আমার বারবার যাওয়া আসাটা তার মনোযোগ নষ্ট করতে পারল না। আমার ইচ্ছে করছে তার ঘরে গিয়ে ঢুকি। তীব্র গলায় বলি, "বেহেশতে আপনি যেসব পরী পাবেন তারা কি আমার চেয়েও সুন্দর? আপনি দিনের পর দিন আমাকে অগ্রাহ্য করবেন তা হবে না। না, না, না।" আপনারা এতক্ষণ শুনছিলেন প্রখ্যাত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রেমের উপন্যাস 'নবনী'। শেষ হচ্ছে আজ ৪র্থ পর্ব।
পরবর্তী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।